বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে বহু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এমন এক সম্প্রদায়ের মানুষের কথা আমরা এখন বলবো, তারা হচ্ছে বাংলাদেশে এক অবহেলিত জনগোষ্ঠী, হিজড়া সম্প্রদায়। 10,000 টাকা নেব নেব ভালো শাড়ি, আবার 10,000 টাকা নেব নেব ভালো শাড়ি। কিন্তু আমাদের জীবনে কোনো মিলন হয় না। হ্যাঁ, আমাদের জীবনের সঙ্গে কি জানি একটা চামড়া ঢোল, একটা চামড়া ঢোল আমাদের জীবনের সঙ্গে। আমরা তো না পুরুষ না নারী। বুঝতেন ভাইয়া, আমরা লোক হিজড়া মানুষ। হিজড়া সম্প্রদায়কে নিয়ে অনেক কিছু ভাববার চেষ্টা করেছে, কিন্তু তাদের সত্যিকার অর্থে বাংলাদেশে বসবাস করে একজন সুস্থ নাগরিকের মতো বা 8-10 জন নাগরিকের মতো তাদের অধিকারকে নিয়ে অনেকেই ভাববার চেষ্টা করলেও কতদূর এগিয়েছে জানি না। সেক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি সংস্থা লোকনাট্য সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র লোসাউথ খুলনা সেই 2006 সাল থেকে অদ্যাবধি হিজড়াদের অধিকার নিয়ে কাজ করে চলেছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। লোসাউথ নাজমুল ভাই, উনি আমাদের যেরকম একটা মানুষ নদীতে পড়ে যায় কি খালে পড়ে যায়, তারে উঠানের একটা লোক থাকে, সেই নাজমুল ভাই আমাদের জন্য বহুত লড়েছে, আমাদের উঠিয়ে ভালো জায়গায় রেখেছে। তার জন্য তাকেও ধন্যবাদ জানাই, তার ফ্যামিলির প্রতি আমার দোয়া রইল। বাংলাদেশে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি করা হয়েছে আর কি করা হচ্ছে যদি দেখা যায়, তাহলে আমরা যদি আরও 15 বছর আগে এই হিজড়া সম্প্রদায়কে যদি লক্ষ্য করি, তাহলে দেখব তারা বাঁচা নাচিয়ে চলেছে। এখনও তারা বাজারে তোলা তুলে তাদের জীবিকা অর্জন করছে, কিন্তু তাদের এই অধিকার অর্জনের ক্ষেত্রে যে সবচেয়ে বড় ব্যতয় তা হলো তারা সুস্থ 8-10টা নাগরিকের মতো তাদের জীবনমান উন্নয়নে কিভাবে তারা এগিয়ে যাবে, কিভাবে 8-10 জন নাগরিকের মতো তারা সুষ্ঠু সুন্দরভাবে সমাজে বসবাস করবে, তার নিশ্চয়তার জন্য এখনও পর্যন্ত সেই সংগ্রাম চলছে। প্রশাসন এখন অনেক বেশি হিজড়া সম্প্রদায়ের প্রতি সদয়। তারা অনেক ক্ষেত্রে তাদের বিষয়গুলোকে আমলে নিচ্ছে এবং তারা সত্যিকার অর্থে পুনর্বাসিত হোক এবং সেই পুনর্বাসনের জন্য যা যা করণীয় এবং বর্তমানে তাদের যে সমস্যাগুলো পুনর্বাসনের ক্ষেত্রে রয়েছে সেগুলোর বিষয়ে সরকার এবং স্থানীয় পর্যায়ের প্রশাসন অনেক বেশি তাদের প্রতি নমনীয় এবং সহানুভূতিশীল। হিজড়া সম্প্রদায় এরা আমাদের বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী নয়, তারা আমাদের এই জনগোষ্ঠীরই একটা অংশ এবং হিজড়াদের এই যে ফিজিওলজিক্যাল যে প্রবলেম, এটা কোনো প্রতিবন্ধিতা নয়, এটা হলো সৃষ্টির একটা বিশেষ একটা কৌশল, একটা বিচিত্র সৃষ্টি। অর্থাৎ এটাকে যদি কেউ বলে যে হিজড়ারা একটা প্রতিবন্ধী, বিষয়টা কিন্তু তা না। এটা আমাদের বিধাতার আর একটা সৃষ্টির একটি বৈচিত্র্য, যে তারা লৈঙ্গিকভাবে একটু আলাদা, তারা পুরুষও না, তারা স্ত্রীও না, কিন্তু তারা
হিজড়া। এই জন্য 2013 সনে সরকার হিজড়া সম্প্রদায়কে হিজড়া হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এই জন্য একটা গেজেট নোটিফিকেশন হয়েছে এবং এই জন্য সরকার একটা বড় রকমের কর্মসূচি গ্রহণ করেছে। সর্বোপরি এই সংগঠন নিয়ে যে সমস্ত বেসরকারি সংস্থা কাজ করে এবং অন্যান্য যে সমস্ত সুধী মণ্ডলী যারা এই সম্প্রদায় নিয়ে লিখতে চায়, গবেষণা করতে চায়, তাদের উন্নয়নের জন্য এগিয়ে আসতে চায়, প্রত্যেকটা ক্ষেত্রে সরকার হাত বাড়িয়ে আছে যে তাদের সবাইকে একটা গণজাগরণ সৃষ্টি করে তাদের যেখানে যত রকমের অধিকার প্রয়োজন সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। দত্তক আইন করার জন্য প্রস্তুতি চলছে, তাদের চাকরির কোটা নির্ধারণের প্রস্তুতি চলছে, তাদের যত রকমের বিদেশে যাওয়ার জন্য যে সমস্ত ফর্মালিটিস দরকার সেগুলো চলছে, তাদের ভোট দেওয়ার জন্য আইডি কার্ড, তাদের ভোটারকরণ, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে স্কুলে তাদের শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা, অর্থাৎ বিভিন্ন বিষয়ে যাতে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এই জন্য সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এতদিন আমাদের মানুষে ঘৃণার চোখে দেখত, এখন মানুষ আমাদের ভালো চোখে দেখে। আমরা ডিসি সাহেবের সাথে প্রোগ্রাম করি, প্রশাসনের সাথে প্রোগ্রাম করি, প্রত্যেক এনজিওর সাথে কথা বলি, মানব অধিকারের ভিতরে কথা বলি। এখন আমাদের পাশে বসিয়ে এখন আমাদের যেভাবে সাক্ষাৎকার নিচ্ছেন, যেভাবে আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন, যেভাবে আমাদের করতেছে, এর জন্য আমরা দেশ নেত্রী শেখ হাসিনা তাকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, বর্তমানে হিজড়ারা কিন্তু আমার মিটিং রুমে কিন্তু সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমরা একটি সভা করেছি এবং সেই সভায় হিজড়াদের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যা অসুবিধাগুলো আমাদেরকে জানানো হয়েছে এবং তারা কি কি চায়, তাদের কি কি দাবি দেওয়া আছে সেগুলো নিয়েও আমরা জানতে পেরেছি। সেই দাবি দেওয়ার আলোকে আমরা ইতিমধ্যে কিছু কিছু কার্যক্রম গ্রহণ করার চেষ্টা করছি। সরকারি পর্যায়ে হিজড়াদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন দেওয়া হয়েছে অনুদান হিসাবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেলাইয়ের জন্য কাজ করতে পারে তারা। হাঁস মুরগি, গরু ছাগল লালন পালন এই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে সেগুলো কেনার জন্য অর্থ প্রদান করা হয়েছে বা ঋণ প্রদান করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো একজন মানুষ হিসাবে সে যেন তার সর্বোচ্চ অধিকারটা পেতে পারে। রাষ্ট্র সেই বিষয়টা এনশিওর করার জন্যই তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে এই কাজগুলো করছে। এই হিজড়াদের জীবনমান উন্নয়নে ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো যারা বয়স্ক তাদের জন্য ভাতা প্রবর্তন। ইতিমধ্যে প্রায় 13 জন এই ভাতা পাচ্ছেন। এর পাশাপাশি যারা নাকি কর্মক্ষম বা যারা নাকি বিভিন্ন কাজ করতে আগ্রহী তেমন প্রায় 10 জনকে প্রত্যেককে 20,000 টাকা করে লোন বা ঋণ দেওয়া হয়েছে, যাতে করে তারা কিছু সেখান থেকে কোনো কাজ করতে পারেন বা আয় বর্ধমানও কোনো কাজ করতে পারেন। এটি হলো সরকারি পর্যায়ে। এর পাশাপাশি এনজিও যারা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবেই হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করছে। এই জেলায় বা খুলনা জেলায় আমাদের লোসাউক নামে একটি এনজিও রয়েছে, সেটি অত্যন্ত ভালোভাবেই এই কাজ করেছে। আমি লোসাউকের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এই হিজড়াদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে তারা কাজ করছে। লোকনাট্য সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র লোসাউক খুলনা 1994 সাল থেকে এই হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করে চলেছে। তাদের প্রথম পর্যায়ে এই হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো 8-10 জন মানুষের মতো কিভাবে তাদের অধিকার অর্জন করবে, তাদের স্বীকৃতি পাবে এবং হিজড়া বলে বিভিন্ন জায়গায় তারা অবাধে চলতে পারবে, এমনই একটি আলোকে আমরা দেখি লোসাউক তাদের নিয়ে রাস্তায় মিছিল করেছে, মানববন্ধন করেছে, বিভিন্ন ধরনের মানব অধিকারের দিবসগুলোতে তাদেরকে নিয়ে তারা সমাবেশ করেছে, বিভিন্ন ধরনের মিটিং করেছে, বিভিন্ন ধরনের তাদের নিয়ে পরামর্শ অধিপরামর্শ সভা করেছে। আমি একজন হিজড়া, আমি তো কোনদিন স্বাভাবিক হতে পারবো না, আর তাই হিজড়া হিসেবে আমি আমার পরিবারে থাকতে চাই, ভাই বোনদের সাথে থাকতে চাই, বিয়ে করে সংসার করতে চাই। আমি হিজড়া সত্তা নিয়ে ভোট দিতে চাই। সরকারের কাছে অনুরোধ, বৃদ্ধ বয়সে
যেন বিড়াল আমাদের বিড়াল কুকুরের মতো থাকতে না হয়। লোসাউক হিজড়াদের সাথে কাজ করতে আসার প্রাথমিক পর্যায়ে তারা আমাদেরকে কোনো প্রকারই সহযোগিতা করতে চায়নি। তারা বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলেছে, মন্তব্য করেছে। এমনকি আমরা যদি তাদের বাড়িতে কোনো পুরুষ ছেলেকে পাঠিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারা তাদেরকে ঘরে আটকে রেখে বিভিন্ন ধরনের অপদস্থও করেছে। পরবর্তীতে আমরা নিজে গিয়ে তাদের সাথে বুঝিয়েছি, কথা বলেছি এবং তাদের বোঝানোর এক পর্যায়ে তারা সেটা বোঝার চেষ্টা করেছে। আমরা বলেছি যে তোমরাও তো মানুষ, তোমরাও তো আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করার অধিকার রাখো, তাহলে তোমরা কেন আমাদের মতন স্বাভাবিকভাবে জীবনযাপন করার ক্ষেত্রে সহযোগিতা আমাদের করবা না, বা তোমরাও নিজেরা আমাদের কাছ থেকে সহযোগিতা নেবা না। পরবর্তীতে তারা আমাদের এখানে আসে, আমাদের বিভিন্ন মিটিং সিটিং এই সমস্ত বিষয়গুলোকে তারা অংশগ্রহণ করে এবং আস্তে আস্তে দেখা গেল যে আমাদের এই অনুষ্ঠানগুলোতে তারা এতই আগ্রহ সৃষ্টি করেছে যে আমাদের মাঝে মাঝে তারা ডেকে জিজ্ঞাসা করে যে আপনাদের প্রোগ্রাম কবে আছে বা আমরা আবার কবে আসব। এই ধরনের বিষয়গুলো তাদের ভিতরে পরে তৈরি হয়ে যায় এবং তারা নিজেরাই তখন তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথাগুলো আমাদের সামনে তুলে ধরে। অর্থাৎ তারা রাস্তায় বেরোলে বিভিন্ন ধরনের বাজে ছেলেরা তাদের কিভাবে ইপটিজিং করে, কি ধরনের কমেন্টসগুলো করে, তারা নিজেদের মনের যে যন্ত্রণাগুলো আমাদের সামনে তুলে ধরে। এই কারণেই তারা বুঝতে শেখে যে আমরাও তাদের একজন এবং আমরা তাদের সহযোগিতা করতে চাই। এই বিষয়টা তাদের ভিতরে আস্তে আস্তে তৈরি হয়ে যায়। হিজড়াদের জীবনমান উন্নয়নের জন্য আমরা দেখেছি যে প্রথম পর্যায়ে তাদের শিক্ষার জন্য লোকনাট্য সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র লোসাউক নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা করেছিল। পাশাপাশি আমরা পরবর্তী পর্যায়ে দেখেছি তাদের বিভিন্নভাবে মানসিক উন্নতির জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যে প্রশিক্ষণের মধ্যে দিয়ে তারা দেশ, সমাজ, রাষ্ট্র এবং আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের জীবনমান উন্নয়নের একটি জায়গায় তারা পৌঁছবার চেষ্টা করেছে। হিজড়ারা আমাদেরকে অনেক বিরক্ত করে। ইদানিং শুনেছি সরকার ওদেরকে অনেক প্রশিক্ষণ দিচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে, তারপরেও ওরা কেন আমাদের এত বিরক্ত করে? আমাদের যেরকম ট্রেনিংটা হচ্ছে, এই ট্রেনিংটা তো সঠিকভাবে হচ্ছে না। ট্রেনিংটা যদি নিতে হয় তাহলে মনে করেন আপনাদের বছর চলে যেতে হবে, তারপরে আপনার মনে করেন ট্রেনিংটা নিয়ে এসে আমি কোথায় শোবো। ধরেন আজকে আমার একটু বাড়ি আছে, এখানে আমরা 25টা হিজড়া থাকি, যাদের বাড়ি আছে ঘর আছে তারা থাকে, আর যারা একদম অবহেলা তাদের তো মনে করেন ভাড়া বাড়ি, তাদের ভাড়াও দেয় না জনগণ, যে হিজড়া মানুষ একটা গ্যাঞ্জাম বাঁধাবে। তার জন্য আমাদের ট্রেনিং নিয়ে আমাদের সেই মলতলায় ফিরে যেতে হবে, যেখানে বসে আমরা ট্রেনিংটা নিয়ে আমরা মানুষের মাঝে উঁচু গলা করে কথা বলতে পারি। এখন যে ট্রেনিংটা দিয়েছে, এখন জনগণ তো উল্টা আমাদের দেওয়া থোয়া বন্ধ করে দিয়েছে, যে তোমাদের তো চাকরি হয়ে গেছে। তারা জানে না, শোনে না, একটা পত্রিকায় ছেড়ে দিল যে হিজড়াদের ট্রেনিং দিয়ে দিছে, হিজড়াদের চাকরি দিয়ে দিছে। এতে কি চলে বলেন? আমরা আশাবাদী যে তাদের ভিতরে এখনও যে বিষয়গুলো আছে, অর্থাৎ তোলা বাচ্চা নাচানো, বিভিন্ন মানুষের কাছে জোরপূর্বক অর্থ আদায় করা, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ দীর্ঘদিনের যে একটা অভ্যাস, সে অভ্যাস পরিবর্তন করতে গেলে কিছুটা সময় লাগবে এবং এই সময়টা তাদের দিতে হবে। এই সময় দিতে গেলে প্রত্যেকটা মানুষকে তাদের সহযোগিতা করতে হবে। ইদানিং দেখা যাচ্ছে যে নকল হিজড়া কিছুটা বের হয়েছে, রাস্তাঘাটে, ফেরিঘাটে, গাড়িতে, যেখানে সেখানে মানুষকে বিরক্ত করে। যাতে এটা না করে সেজন্য সরকারের কাছে আমাদের দাবি যে এই নকল হিজড়াদের ধরে ফেলে। যারা ট্রেন লাইনে চলে মানুষকে বিরক্ত করে, যারা ফেরিতে চলে মানুষদের বিরক্ত করে, তারা তো প্রকৃত হিজড়া না। একজনের জন্য 10 জনের বদনাম।
এই ট্রেনে ওঠা পাবলিককে বিরক্ত করা, লঞ্চে ওঠা পাবলিককে বিরক্ত করা, তারপরে আপনার ফেরিতে ওঠা পাবলিককে বিরক্ত করা, অশ্লীল ভাষায় কথা বলা, উলাঙ্গা করে দেখানো, মানুষের দরজায় যে লাথি মারা, মানুষের ঘরে ঠেলে যাওয়া, এইসব জিনিসকে আমি স্বীকৃতি দিই না, আর এইসব জিনিস আমি পছন্দ করি না। আর নকল হিজড়া দিয়ে সাবধান, হিজড়া যেন আর পয়দা না হয়। ডাক্তারদের আমি বলতেছি, আপনারা এইসব কাজ আর হাতে নেবেন না, নিয়ে দেশকে অশ্লীল ইসের ভিতর ঠেলে দেবেন না। আমরা যারা পবিত্র হিজড়া আছি, ঢোল বাজিয়ে ভাত খাই, বাজার উঠাই, আর আমরা হিজড়াদেরও বলতেছি আপনারা এরকম কোনো কাজ করবেন না যেটা আজকে সরকার স্বীকৃতি দিছে দেখে আপনারা মানুষের গার উপর ঠেলে তুলবেন, মানুষের গার উপরে উঠে যাবেন, তা না। সবার সাথে ভদ্রভাবে বাস করতে হবে, সবার সাথে ভদ্রভাবে চলতে হবে। 2013 সালে 11ই নভেম্বর হিজড়াদের স্বীকৃতি হয়েছে। তারও আগে পার্লামেন্টে নারায়ণগঞ্জের সংসদ সদস্য লোসাউকের বিষয়গুলোকে সংসদে তুলবার চেষ্টা করেছিলেন এবং সংসদে বিষয়টি আলোচিত হয়েছিল এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী সুনজরে আসায় বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের আলোকে বিষয়টিকে আরও পরিষ্কার করে এবং তাদেরকে সাধারণ মানুষের কাছে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যে, অর্থাৎ আমরা জীবন স্রোতের সঙ্গে তাদেরকে খাপ খাওয়ানোর জন্যে আমরা বিভিন্ন পদক্ষেপ সরকারের পক্ষ থেকে লক্ষ্য করি। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই অবহেলিত জনগোষ্ঠীকে তাদের সামাজিক মর্যাদা প্রদানের জন্য সে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়। 2013 সালে এদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আর্থসামাজিক উন্নয়নের জন্য। 14 সালে পরবর্তী ধাপে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। 15 সালে পরবর্তী ধাপে আবার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং 16 সালে এখন 50 জনের প্রশিক্ষণ চলমান আছে এবং বিভিন্ন ট্রেডে এদের প্রশিক্ষণ দেওয়ার পরে তারা সেলাই প্রশিক্ষণ, গবাদি পশু, বিউটিফিকেশন, ফাস্টফুড, এই বিভিন্ন আইটেমে তাদের যে যেটা ভালো মনে করছে তাকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেওয়ার পরে তাদেরকে আমরা উপকরণ বিতরণ করা হয়েছে, তাদের মধ্যে সেলাই মেশিন, ওভেন এবং গবাদি পশু, হাঁস মুরগি ইত্যাদি তাদেরকে প্রদান করা হয়েছে এবং তাদেরকে সনদও দেওয়া হয়েছে। এবার ট্রেনিংটা মনিটরিং করার জন্য বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া থেকে তারা সবসময় এই ট্রেনিংটা ফলো আপ করে। হ্যাঁ, ট্রেনিং দিচ্ছে, এটা ভালো। আমার মেয়েরা এই যে 3টার সময় যাচ্ছে, কেউ 2:30টার সময় যাচ্ছে, ট্রেনিংটা যে অফিসাররা দিচ্ছে এইটা সুন্দর, এই ট্রেনিং হচ্ছে। এর মধ্যে কেউ কেউ সেলাই কাজও শিখে ফেলছে, কেউ কেউ পশু পালনও শিখে ফেলছে, কেউ কেউ ওই অগেনের কাজ, আপনার রান্না বাড়ার কাজ কেউ কেউ শিখেও ফেলেছে। হিজড়াদের অধিকারকে জনসম্মুখে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে তুলে ধরবার জন্য লোকনাট্য সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র লোসাউক এ পর্যন্ত যে যে কাজগুলো করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে জাতীয় ইংরেজি পত্রিকায় দুইবার বড় আকারে পাবলিসিটি করা, অর্থাৎ পেপার সাপ্লিমেন্টারি প্রকাশ করা, যা দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় এসেছে। এছাড়াও হিজড়াদের নিয়ে টক শো করা হয়েছে। হিজড়াদের নিয়ে একটি প্রারম্ভিক ডকুমেন্টারি ছবিও করা হয়েছিল। হিজড়াদের নিয়ে একটি টেলিফিল্ম করা হয়েছে যার নাম ব্যতিক্রম, এবং ছবিটির মধ্যে দিয়ে তাদের এবং ছবিটিতে কাজ করতে গিয়ে হিজড়া সম্প্রদায় যারা এতে অংশগ্রহণ করেছিলেন সরাসরি, তাদের দীর্ঘ রিহার্সাল এবং তাদের পরস্পরের সঙ্গে এবং অন্যান্য যারা কুশীলব ছিলেন তাদের সঙ্গে তাদের একটা যে যোগসাজশ এবং একটা হৃদ্যতা তার মধ্যে থেকে দেখা যায়
যে কি সুন্দরভাবে তারা একটি কাজে অংশগ্রহণ করে তাদের সৃজনশীল ক্ষমতাকে তারা প্রকাশ করবার চেষ্টা করেছে। ধন্যবাদ জানিয়ে ওনাকে আমি ছোট করব না। ওনার সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আর তারপরে উনি আমাদেরকে সব থেকে একটা বিশেষ উপকার করেছে, সেটা হচ্ছে একটা টেলিফিল্ম করার সুযোগ দিয়েছে। আমার মনে হয় উনি যদি আমাদের মানে সাথে না থাকতেন তাহলে আমরা কোনো দিনও মনে হয় এই পর্যায়ে আসতে পারতাম না। যেমন টেলিফিল্মটা উনি করার সুযোগ করে দিয়েছেন। টেলিফিল্ম আমি একটা মানে সাইড নায়িকা ছিলাম, মানে আমি একজন দুশ্চরিত্রা মানে হিজড়া ছিলাম। আমি মানে সেক্স ওয়ার্কার ছিলাম, যে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, মানে সেক্স করে আমাদের সঙ্গে সে বাজে ব্যবহার করতো, আমাদেরকে মূল্যায়ন করতো না, আমাদের টাকা পয়সা ঠিক মতো দিত না। সেইটা মানে আমাদের সঙ্গে কেমন আচরণ মানে সাধারণত মানুষে করে থাকে, সেই চরিত্র নিয়ে উনি আমাকে আমাদের একটা নায়িকা আছে শিমলা, ওকে আমাদের নূপুর নামের একজন আছে, দোলন, শাকিলা, এরাও অনেক লোক ছিল, ওদের সবাইকে একটা সুযোগ করে উনি দিয়েছেন। অসুস্থ হয়ে যাক পয়সা যায় ঢাল 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 আর বেশি করে ঢাল, অসুস্থ হয়ে যায়, বাঁচাও, আবার পয়সা চায়, বাঁচাও। পয়সা চাইলে দোষ বলে কি রে? আরে ওরে নাকি আমরা ব্যবহার করেছি। এই ব্যবহার করার কি আছে রে ওর? তারপরে তুই আমাকে ব্যবহার করছিস। এই ঢাল কে কথা আছো? আমি মনে করছি আশেপাশে যত চ্যানেলগুলি আমার এই টেলিফিল্মগুলি প্রচার করা হয়েছে সেখান থেকে আমাদের অনেক ফোন আসছে যে আজকেরা তুমি এই টেলিফিল্মে চান্স পেয়েছো। তা আমি বলেছি হ্যাঁ। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তো বিশ্বাস করতে পারছো না কেন? আমি তো মানুষ নাকি? আমি মানুষ যেহেতু, তো এটা করা সম্ভব, কেন সম্ভব না? আমি হিজড়া এই জন্য। তারপরে তা অনেকে ভুল ধারণা ছিল যেটা এখন আমাদের প্রতি নেই। আর আমি আশা করব নাজমুল ভাই আমাদের সঙ্গে আছেন, আরও সঙ্গে থাকবেন। আমরা মানে যে পর্যায়ে আছি যেন আরও উপরে উঠতে পারি, আরও সবার গভীরে পৌঁছে যেতে পারি, এটা হচ্ছে আমার প্রত্যাশা। শুধু তাই নয়, আমরা দেখতে পাব কত চমৎকারভাবে তারা এই ছবিতে অংশগ্রহণ করে তাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করেছে, এবং যে অভিব্যক্তি ছিল অত্যন্ত সাধারণ মানুষের, যে অভিব্যক্তিগুলো ছিল তাদের অধিকারের জন্য, তাদের জীবনের প্রতিষ্ঠার জন্য, তাদের নাগরিক অধিকারের জন্য, তাদের সমস্ত নির্বাসিত অনুভূতির একটা কোমল আকুতি নিয়ে সাধারণ মানুষের কাছে তাদের বলবার একটা প্রয়াস, যা আমরা এই ছবির কাজের মধ্যে দিয়ে, তাদের অভিনয়ের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করি। এই জীবনে আর কি পেলাম? ভাই বোন, মা বাবা ছেড়ে একা একা বড় হলাম, এদের নিয়েই তো বেঁচে আছি। নিজের জীবনে কত ঝুঁকি এসেছে, কিন্তু সমাজের এই নির্মম আচরণ কেন হিজড়াদের নিয়ে? তোমরা আমাকে এইভাবে টিস করছো কেন? কারণ তুমি হিজড়া। হিজড়া বাস 1 ঘন্টা দেরি হবে, ওই দিকে রাস্তায় জ্যাম, বাস আসতেও পারে আবার অন্য দিক থেকে ঘুরেও যেতে পারে, তাহলে লাভ নেই। তাছাড়া বাস আপনাকে আজকে নেবেও না। কেন? খালি বাস হলেও কি নিবে না? ওরা হিজড়াদের নিতে চায় না। হিজড়া আন্দোলনের অর্থাৎ হিজড়াদের অধিকার আন্দোলনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো হিজড়া সন্তানরা আর যেন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়। এই জন্য ইতিমধ্যে লোকনাট্য সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র লোসাউকের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে, এবং এই রিট পিটিশনে শুনানি খুব সত্বর হবে, রুল শুনানি, এবং তারপরে হয়তো একটি ডিরেকশন পাওয়া যাবে
যে ডিরেকশনের মধ্যে দিয়ে আমরা তাদের আইনি বাধ্যবাধকতায় তাদের যে সমস্যাগুলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখনও তাদের বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেক পতিত অবস্থায় রয়েছে, তার হয়তো উত্তরণ ঘটবে। আমাকে এই বাংলাদেশে যতটা মূল্যায়ন করছে তার থেকে বেশি মূল্যায়ন করছে ইন্ডিয়াতে। যেমন এখানে আমি যদি একটা গাড়িতে বসে আসি, আমার পাশে একজন ভদ্রলোক বসতে চায় না, আর ওখানে আমি যদি পাশে বসে থাকি, অন্য লোক বসে থাকলে বলে আমি একটু মাসির পাশে বসে যাব। ওদেশে মাসি বলেই পরিচিত, মাসির পাশে বসে যাব, কারণ মাসিদের আশীর্বাদ আমাদের কাছে অনেক অনেক, এই মনে করে ওনা আমাদেরকে অনেক সম্মান করে। আমাদের ও দেশের মানুষও যেমন আমাদেরকে সহজভাবে মেনে নেয়, এদেশের মানুষও যেন প্রত্যেকে যেন আমাদেরকে সহজভাবে মেনে নেয়। ওরা আমাদেরকে দেখে হিংসা করে না, ঘৃণা করে না, বাজে কথা বলে না। এখানকার মানুষ আমাদের দেখে অনেক সময় অনেক বাজে কথাও বলে, কিন্তু তারপর আমরা সহজভাবে মেনে নিয়ে উপরওয়ালা আমাদেরকে যা বানিয়েছে তার কারো হাত নেই। এটা হচ্ছে আমার কথা। আর আমরা এখন চাচ্ছি যে আমাদের খাস জায়গা যদি না দেয়, হিজড়া পল্লী যদি না বানিয়ে দেয়, সব দেশের মতন, সব দেশের সরকার যেরকম হিজড়া পল্লী দিছে, আমাদেরও হিজড়া পল্লী দিতে হবে। এরা চায় একটা নির্দিষ্ট আবাসস্থল, যেমন আশ্রম আমাদের একটা আবাসস্থল নির্দিষ্ট, এদেরকে যদি আমরা নির্দিষ্ট একটা আবাসস্থল উপশহরে কোথায় করে দেওয়া যায়, তাহলে এরা কি করতে পারবে, এক জায়গায় বসবাস করতে পারবে। এখানে তারা বড় ধরনের একটা পোলট্রি ফার্ম করতে পারবে, মাছ চাষ করতে পারবে, একটা সেলাই প্রশিক্ষণ করতে পারবে, এখান থেকে কিছু প্রোডাক্ট করে তারা বাইরে এটা সরবরাহ করতে পারবে। আমাদের একটু রেশনের দরকার, আমাদের একটু ট্রেনে যেরকম বাস লাইনে একটু হাফ টিকিটের দরকার, যেরকম ডাক্তারখানা আমাদের জন্য যদি 500 টাকা ভিজিট হয়, আমাদের কাছ থেকে 200 টাকা নেওয়ার জন্য, তবে আমরা জীবনটা খুবই সফল মনে করব। যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনের জন্য শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর, এবং এই সরকার মানবতায় বিশ্বাসী, এই সরকার শ্রেণী বৈষম্যে বিশ্বাসী না। এবং যেহেতু মানবতায় বিশ্বাসী এবং হিজড়ারা মানুষ, এই জন্য এই বাংলার ইতিহাসে প্রথম সরকার এই হিজড়া জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি নিয়েছে। হিজড়া জনগোষ্ঠীর শুধু জীবনমান উন্নয়ন নয়, তাদের আবাসনের জন্য সরকারের চিন্তাভাবনা চলছে, যে যাতে তারা এক জায়গায় তাদের বাসস্থানের ব্যবস্থা করা যায়, এই ধরনের চিন্তাভাবনা চলছে। হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসনে এখনও তাদের বাসস্থানের কোনো সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠেনি। হিজড়াদের স্বাস্থ্যসেবার জন্য সেভাবে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা দেয়, সেখানেও তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি হয়নি। তাদের জীবনমান বা বিকল্প জীবন ধারণের জন্য কিছু কার্যক্রম হলেও যে কাজটি এখনও অসম্পূর্ণ, তা হলো তাদের মানসিকতার পরিবর্তনের সাথে সাথে তাদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই প্রশিক্ষণকে কতদূর কাজে লাগিয়ে তারা যথাযথভাবে পুনর্বাসিত হচ্ছে, সেই বিষয়টিকে খেয়াল করে তাদেরকে আরও সহযোগিতার করা এবং সেই সহযোগিতা হাত বাড়ানো। একই সঙ্গে সরকারের এই সহানুভূতিশীল মানসিকতায় আমাদের বিশ্বাস, হিজড়া জনগোষ্ঠী অবশ্যই জীবন স্রোতের সঙ্গে অবশ্যই এগিয়ে আসতে পারবে। বৈষম্য ভাই দূর করে দাও, জীবন হোক না ধন্য। বৈশাখী ঝড় আসলে পরে রইব না কোন গণ্য। এই সমাজে হিজড়া বলে ভিজছে শরীর চোখের জলে, কারো কাছে নেই কো কদর, সুখের ঘরেই শূন্য। বৈশাখী ঝড় আসলে পরে রইব না কোন গণ্য। কালের স্রোতে ভাসছি মোরা, দুঃখের জীবন দিশারা। আধার ফাঁকে আশায় মন
আলোয় হবে পূর্ণ।